আমরা লাস্ট ক্লাসে, আপনি কি অনলাইনে ছিলেন? লাস্ট ক্লাসটাতে আমরা যে রিস্ক প্রপার্টি পাসিং নিয়ে ক্লাস করেছি, ওই ক্লাসটার কন্টিনিউইং নাকি আজকে আমি যতক্ষণ হয়তো অন্যান্যরা আসছে আমি একটু রিক্যাপ করি। আমার ক্লাসের লিংকটাতে গিয়ে একটু দেখো যে আসলে ওই লিংকটাতে দেখতে পারা যাচ্ছে কিনা। ঠিক আছে? ঠিক আছে, আমি দেখে নিচ্ছি। আমি আবার নতুন করে লঞ্চ করলাম, তো ওই লিংকটাতে একটু লিংকটাতে এমনি দেখো যে হ্যাঁ। তো আমরা একটু প্রপার্টি পাসিংটা রিক্যাপ করি, আজকে শেষের দিকে একটা কোশ্চেন সলভ করব। তো প্রপার্টি পাসিং এর ব্যাপারটা কেন জরুরি আমাদের, সেটা হচ্ছে যে যদি এই চিন্তা করি যে আমরা সেল অফ গুডস হলো একটা সেলার বায়ারের মধ্যে কন্ট্রাক্ট কনক্লুডেড হওয়ার পর, তারপর দেখা যাচ্ছে গুডস গুলো কোনো কারণে ডেলিভার্ড হলো না, হারিয়ে গেল, বা সেলার ব্যাংকরাপ্ট হয়ে গেল, আবার তার গুডস গুলো সে অন্য কাউকে দিয়ে দিয়েছে, আমার গুডস গুলো নাই। সো এইরকম একটা সিচুয়েশনে যদি প্রপার্টি পাস না হয়, তাহলে তো বায়ার তার মালিকানা ক্লেম করতে পারছে না, ওনারশিপ। আর সেই ক্ষেত্রে তার গুডস গুলো সে না পেলে সেলারের কাছ থেকে রেমেডিও কোনো আদায় করতে পারবে না। So before claiming anything against the seller, property in the goods must be transferred to the buyer. So goods এর আর প্রপার্টির মধ্যে পার্থক্যটা হচ্ছে এই জায়গায়, ফিজিক্যাল পজেশন সেটা হচ্ছে এক জিনিস, আর একটা হচ্ছে প্রপার্টি পাস হওয়া। সো প্রপার্টি হচ্ছে ওনারশিপ। সো আমরা সেই জন্য বলি প্রপার্টি ইন গুডস। সো গুডস এর মধ্যে যে ওনারশিপটা, সেটাকে আমরা প্রপার্টি বলছি। তো এই প্রপার্টি পাস হতে হবে, আর প্রপার্টি পাস হলে তখনই বায়ার যদি গুডস গুলো ডেলিভারি না পায়, তাহলে সেলারকে বলতে পারবে যে প্রপার্টি তো আমার কাছে পাস হয়ে গেছে, তুমি আমাকে গুডস গুলো দিচ্ছ না, তাহলে অবশ্যই ড্যামেজ দিতে হবে, বা আমাকে গুডস গুলো অন্যভাবে ম্যানেজ করে দাও, অথবা অন্য কোনো রেমেডি। তো এই গুডস এর মধ্যে থেকে প্রপার্টি পাস হওয়ার কথা যেহেতু আসছে, তাহলে আমরা সেই এই চার রকম গুডস এর কথা আসে: এক্সিস্টিং গুডস, ফিউচার গুডস, স্পেসিফিক গুডস এন্ড আনসার্টেন গুডস অর নন স্পেসিফিক গুডস। তো এক্সিস্টিং গুডস কি? যেগুলো অলরেডি আছে আমার কাছে, আমি জাস্ট ডেলিভারি দিব। ফিউচার গুডস কি? রেডি না, রেডি করতে হবে, তারপরে আমি ডেলিভারি দিব। স্পেসিফিক গুডস কি? অনেকগুলো জিনিস আছে আমার কাছে, সেগুলোর মধ্যে কোনগুলো আমি আইডেন্টিফাই করে রেখে দিয়েছি, সেগুলো হচ্ছে স্পেসিফিক গুডস। আর আনঅ্যাসার্টেইন গুডস কি? অনেক জিনিসের মধ্যে কতটুকু কার জন্য আমি এখনো পর্যন্ত অ্যাসার্টেইন বা স্পেসিফিক করি না। সো এই চার রকম গুডস আমাদেরকে মাথায় রাখতে হবে, যাতে করে আমরা কোন রুল অ্যাপ্লিকেবল সেটা বলতে পারি। কারণ বিশেষ করে স্পেসিফিক আর আনঅ্যাসার্টেইন গুডস এর মধ্যে দুই রকম রুল আমরা পাবো প্রপার্টি পাসিং এর। সো আমাদের প্রপার্টি পাসিং এর যে রুলগুলো, সেগুলো আইদার স্পেসিফিক গুডস এর জন্য অথবা আনঅ্যাসার্টেইন গুডস এর জন্য। তো আমরা যদি আইডেন্টিফাই বা আমরা যদি কোশ্চেন করে না বুঝি যে আসলে স্পেসিফিক গুডস নাকি আনসার্টেইন গুডস, তাহলে আমরা কোন রুল অ্যাপ্লাই করব সেটা তো আমরা ডিসাইড করতে পারবো। স্পেসিফিক গুডস হচ্ছে আমার কাছে অনেক জিনিস আছে আমার গোডাউনে, ফর এক্সাম্পল আমার স্টকে, সেখান থেকে কতটুকু কার জন্য। ঠিক আছে, আমারটা দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে কিনা আরেকবার চেক করে আনতে চাই। সো আমার কাছে অনেক জিনিস আছে, সেগুলোর মধ্যে থেকে কতটুকু আপনার জন্য আর কতটুকু ওনার জন্য, সেটা আমি যখন আইডেন্টিফাই করে রেখে দিব, ফর এক্সাম্পল লেবেল করে রেখে দিলাম অথবা আলাদাভাবে ভাগ করে রেখে দিলাম, তাহলে সেটা স্পেসিফিক গুডস। আর যদি সেই রকম ভাবে আলাদা না করি, তাহলে আনঅ্যাসার্টেইন গুডস।
ঠিক আছে? নাও আমরা কেস দেখেছি কয়েকটা, সেগুলোতে আমি যাচ্ছি না, আমি বেসিক রুলে চলে যাচ্ছি। রুল হচ্ছে যে অ্যাসার্টেইনড হতে হবে, স্পেসিফিক হতে হবে গুডস যদি প্রপার্টি পাস হতে হয়, আর প্রপার্টি পাস হওয়ার জন্য অ্যাসার্টেইনড হওয়ার মানে হচ্ছে আইডেন্টিফাই করা। যদি অ্যাসার্টেইনড না হয় ততক্ষণ পর্যন্ত প্রপার্টি পাস হবে না। তাহলে অ্যাসার্টেইনড হলে প্রপার্টি যে পাস হবে সেটার জন্য প্রথম রুলটা হচ্ছে যে ইন্টেনশন কি দুই পার্টি, কখন তারা চায় যে প্রপার্টি পাস হোক। যদি কন্ট্রাক্টে এরকম কিছু বলা থাকে যে অমুক সময় প্রপার্টি পাস হোক, তাহলে ওই সময়ই প্রপার্টি পাস হবে। এখন এমন কোন সময়, এমন কোন ইন্টেনশন যদি দুই পার্টি তাদের এগ্রিমেন্টে না উল্লেখ করে থাকে, তাহলে আমাদের সেকশন 18 কনসিডার করতে হবে, যেখানে আমরা বলছি পাঁচটা রুলের কথা যখন আমরা ইন্টেনশন পাবো। তাহলে প্রথমে আমাদের দেখতে হবে দুই পার্টির ইন্টেনশন ছিল কিনা যে কখন প্রপার্টি পাস হবে। যদি if there is an intention expressed by both parties that when property should pass, then intention is paramount. If there is no such intention, then section 18 will come into force or come into play. So প্রথম কি দেখবো আমরা? ইন্টেনশন। যদি ইন্টেনশন না পাই তাহলে আমরা সেকশন 18 এ যাব। সেকশন 18 এর পাঁচটা সহজ রুল, যে পাঁচটা রুলের মধ্যে প্রথম চারটা স্পেসিফিক গুডস এর জন্য, আর ফিফথটা হচ্ছে আনঅ্যাসার্টেইনড গুডস এর জন্য। প্রথম চারটা রুল যে স্পেসিফিক গুডস এর জন্য, সেটার প্রথম রুলটা হচ্ছে রুল 1, যদি গুডস গুলো ডেলিভারেবল স্টেটে থাকে, অলরেডি একদম রেডি হয়ে আছে, আপনাকে জাস্ট আমি ডেলিভারি দিব, এই রকম গুডস এর ক্ষেত্রে যখন কন্ট্রাক্ট হবে সাথে সাথেই প্রপার্টি পাসড। সো আমার কাছে সবকিছু রেডি আছে, স্পেসিফিক গুডস এবং ডেলিভারেবল স্টেটে আছে, আমি আর আপনি যখনই কন্ট্রাক্ট করলাম প্রপার্টি পাস হয়ে গেল আপনার কাছে, কারণ এখন শুধু আমার ডেলিভারি দিতে হবে, আর তো কিছু করার নেই। ওকে, সো ডেলিভারেবল স্টেটের স্পেসিফিক গুডস নিয়ে যখনই কন্ট্রাক্ট হবে সাথে সাথে প্রপার্টি পাস হয়ে যাবে। সেকেন্ড রুল হচ্ছে যখন গুডস গুলো ডেলিভারেবল স্টেটে নাই, সো ডেলিভারেবল স্টেটে থাকলে প্রপার্টি পাস হয়ে যাচ্ছে কন্ট্রাক্ট করলে, আর ডেলিভারেবল স্টেটে যেটা নাই সেটার জন্য ডেলিভারেবল স্টেটে সেটাকে আনতে গেলে যে কাজটা করতে হচ্ছে সেই কাজটা করা মাত্রই এবং বায়ারকে নোটিশ দেওয়া মাত্রই সেটা প্রপার্টি পাস হয়ে যাবে। সো আমার গুডস গুলো এখনো হয়তো আমি প্যাকেজিং করি নাই, প্যাকেজিং বাদ আছে, কন্ট্রাক্ট আমরা এখন করে ফেলেছি কিন্তু আমার প্যাকেজিং বাকি আছে, তাহলে প্যাকেজিংটা করলেই তো আমার ডেলিভারেবল স্টেটে চলে যাচ্ছে। সো প্যাকেজিংটা আমার করতে হবে, করে বায়ারকে জানাতে হবে যে ডেলিভারেবল স্টেটে চলে গেছে। এই করা এবং জানানোর পর জানানোর সাথে সাথেই প্রপার্টি পাস হয়ে যাবে। সো স্পেসিফিক গুডস কিছু একটা করে সেটাকে ডেলিভারেবল স্টেটে নিতে হবে, সেটা করা এবং বায়ারকে জানালেই সেটা প্রপার্টি পাস হয়ে গেল। Just a recap because we are going to solve a question on property passing. Rule 3 হচ্ছে again specific goods, কিন্তু প্রাইস সেটার এখনো ফিক্স করা হয়নি, সেই সিচুয়েশনে অ্যাপ্লিকেবল। সো প্রাইস অ্যাসার্টেইন করার জন্য যা করতে হবে বা প্রাইস অ্যাসার্টেইন করা সেই ব্যাপারগুলো করা মাত্রই এবং বায়ারকে নোটিশ দেওয়া মাত্রই প্রপার্টি পাস হয়ে যাচ্ছে। সো প্রাইস যখনই আপনি অ্যাসার্টেইন করে ফেললেন এবং নোটিশ দিয়ে দিলেন বায়ারকে, সাথে সাথে প্রপার্টি পাস হয়ে গেল। রুল 4 হচ্ছে যদি আপনি অ্যাপ্রুভ করেন সেলটা অথবা আপনি
অ্যাডপ্ট করেন ট্রানজাকশনটা অর রিটার্ন করে দেন যদি সেই সিচুয়েশনে বলছে যে যখনই আপনি অ্যাপ্রুভ করে ফেললেন প্রপার্টি পাস যখনই আপনি অ্যাডপ্ট করে ফেললেন ট্রানজাকশনটা প্রপার্টি পাস কিভাবে আপনি অ্যাকসেপ্ট করে বললেন যে হ্যাঁ আই হ্যাভ রিসিভড দ্য গুডস প্রপার্টি পাসড সো বায়ার যখন অ্যাকসেপ্ট করে নিচ্ছে ট্রানজাকশনটা অ্যাডপ্ট করে নিচ্ছে ট্রানজাকশনটা থ্রু হিজ কন্ডাক্ট অর ওয়ার্ডস তখন সেটা প্রপার্টি পাস হিসেবে ধরে নেওয়া হচ্ছে আর যদি রিটার্ন করে দেয় তাহলে প্রপার্টি আবার সেলারের কাছে ব্যাক করলো আর যদি সে রিটেইন করে কিন্তু কিছুই জানালো না সো থ্রু হিজ কন্ডাক্ট রিজনেবল টাইমও পার হয়ে গেল তাহলে আমরা ধরে নিলাম যে সে অ্যাকসেপ্ট করে নিয়েছে এবং প্রপার্টি পাসড টু দ্য বায়ার নাও রুল 5 বলছে only for unascertain goods unascertain goods কখন প্রপার্টি পাস হয় যখন ascertain হয় আর ascertain কখন হবে যখন unconditionally appropriated হবে with assent তখন সেটা বলছি আমরা ascertain হয়ে যাচ্ছে আর ascertain হওয়া মাত্রই প্রপার্টি পাস হয়ে যাচ্ছে এখন unconditionally appropriated assent তো আমরা বুঝলাম যে এক পার্টি আর পার্টিকে বলছে যে এটা আপনার জন্য বা আইডেন্টিফাই করে দিচ্ছে যে এটা আপনার জন্য কিন্তু unconditionally appropriated মানে কি unconditionally appropriated মানে হচ্ছে যে আমি যখনই বলে দিচ্ছি যে এই অংশটা স্পেসিফাই করে দিচ্ছি স্পেসিফাই করার মানেই হচ্ছে যে এইটা আমি আর অন্য কাউকে সেল করব না that is for that specific buyer যখনই আমি ওই পার্টটা মানে আমার কাছে অনেকগুলো জিনিস আছে এই পুরো গোডাউনে এতগুলো জিনিস এখন আমি যখন এই পার্টটা বায়ার এর জন্য মার্ক করে দিব তখন এটা আনকন্ডিশনালি অ্যাপ্রোপ্রিয়েটেড হয়ে যাচ্ছে কারণ আমি এটা বায়ার বি কে কখনোই এটা দিতে পারবো না আনকন্ডিশনালি অ্যাপ্রোপ্রিয়েটেড হয়ে গেল আর যখন আমি এটা মার্ক করে বায়ার এ কে নোটিফাই করে দিব তখন অ্যাসেন্ট হয়ে গেল যে আমি আমার অ্যাসেন্ট দিচ্ছি ঠিক তখন এই পুরো আনঅ্যাসার্টেইনড গুডস গুলোর মধ্যে এইটুকু বায়ার এর জন্য অ্যাসার্টেইনড হয়ে যাচ্ছে আর প্রপার্টি পাস হয়ে যাচ্ছে এই রুল 5 এর একটা পার্ট হচ্ছে আমি সেদিন ভাগ করে বলিনি যে রুল 5 1 2 3 4 চারটা আছে সেটা মিক্স করে ওইটাই আসে রুল 5 রুল 5 3 টা আমাদেরকে একটু মাথায় রাখতে হবে রুল 5 3 বলে যেটা আপনাদের সাবজেক্ট গাইডে ওভাবে নাই আমরা একটু পরে পাবো রুল 5 3 বলছে ধরেন আচ্ছা আমি সেকশনটাই নিয়ে আসি রুল 5 3 বলছে যে যদি আপনি পার্ট অফ এ বাল্ক সো একটা এরকম একটা অনেক জিনিসের মধ্যে থেকে একটা পার্ট একজনের কাছে সেল করতে চাচ্ছেন সো পার্ট অফ এ বাল্ক আপনি কন্ট্রাক্ট করেছেন যেটা বাকি অংশগুলো আপনি সব বায়ারদের কাছে ডেলিভারি দিয়ে দিয়েছেন শুধু এইটুকুই বাকি this one is left this part is only left তো ধরেন আমার কাছে 100 চেয়ার আছে সেটার মধ্যে আমি সবাইকে দিয়ে দিয়েছি তাদের অংশ এই 30টা চেয়ার থেকে গেল এবং 30টা চেয়ারের জন্যই বায়ার এ কন্ট্রাক্ট করেছে তো বাকি সবারটা আমি তো দিয়ে দিয়েছি তাহলে বায়ার এর 30টা থেকে গেলে সেটা আইডেন্টিফাইড হয়ে গেল না যে এই অংশটুকুই বায়ার এর জন্য রয়ে গেছে আর তো কোনো অপশনই নাই আমার কাছে এই কথাই বলছে যখন পার্ট অফ বাল্কের জন্য আপনি কন্ট্রাক্ট করবেন এবং সেটা রিডিউসড হয়ে যাচ্ছে কিভাবে যে যতটুকু আছে সেটা একজনেরই জন্য সো অনলি ওয়ান বায়ার লেফট এবং ওইটুকুই তার তখন বলে দেয়া হচ্ছে যে সাথে সাথে অ্যাপ্রোপ্রিয়েটেড হয়ে যাবে এবং প্রপার্টি পাস হয়ে যাবে সো আমরা একটু আগে দেখলাম একটা বাল্কের মধ্যে থেকে যখন একজন কিছু অংশের জন্য কন্ট্রাক্ট করে তখন সেটা আনঅ্যাসার্টেইন গুডস এর কন্ট্রাক্ট হয় রাইট আনঅ্যাসার্টেইন গুডস মানে কি এখনো আইডেন্টিফাইড হয়নি যে আমার 100টা চেয়ারের মধ্যে কোন 30টা আপনার আমি এখনো আইডেন্টিফাই করি না সো যখন আইডেন্টিফাই করিনি তখন সেটা আনঅ্যাসার্টেইন গুডস এর কন্ট্রাক্ট হচ্ছে তাহলে কোন রুল অ্যাপ্লিকেবল রুল 5
রুল 5 বলছে যে যতক্ষণ পর্যন্ত না সেটা অ্যাসার্টেইনড হবে সেটার প্রপার্টি পাস হবে না। কখন অ্যাসার্টেইন হবে? আনকন্ডিশনালি অ্যাপ্রোপ্রিয়েটেড হতে হবে এন্ড অ্যাসেন্ট লাগবে। আনকন্ডিশনালি অ্যাপ্রোপ্রিয়েটেড মানে কি? এইটুকু যে আপনার সেটা আমার আলাদাভাবে মার্ক করতে হবে। এখন আমি মার্ক করলাম না কিন্তু বাকি সবগুলা ডেলিভারি দিয়ে দিলাম, আমার কি মার্ক করা দরকার আছে আলাদাভাবে? কারণ আমার তো আর কিছু নাই, যতটুকু আছে পুরোটাই আপনার। এই পয়েন্টটা কিন্তু বুঝতে হবে রুল 5.3 বিকজ রুল 5.3 একটু পপুলার ফর কোয়েশ্চেনিং বাট রুল 5 হ্যাঁ একটু পরেই আমরা একটা হ্যাঁ স্কেলেটনের মতোই করব। মানে ওভারঅল এভাবে যে যখন কন্ট্রাক্ট হবে বুঝতে পেরেছি যে কোম্পানি ল পুরো চ্যাপ্টারের একটা স্কেলেটন স্টেপ বাই স্টেপ এইটা করে দেখি আমরা এই কোশ্চেনটা পরে যেটা করব সেটা মোটামুটি স্টেপ বাই স্টেপ পুরো চ্যাপ্টারেরই হয়ে যাবে। মানে আগে যখন কন্ট্রাক্টর করলো মানে বায়ার তখন কি রুলসগুলো অ্যাসার্টেইন ছিল নাকি তখন বায়ার মানে সেলার জানতো না যে যখন কন্ট্রাক্ট করে অ্যাসার্টেইন ছিল? সো আপনি কন্ট্রাক্ট করেছেন আনঅ্যাসার্টেইন রুলসে, কারণ আমার কাছে 100টা চেয়ার, আপনি 30টা উনি 30টা আর উনি 40টা চেয়ারের জন্য কন্ট্রাক্ট করেছেন। এখন আমি তো এখনো আইডেন্টিফাই করি নাই আপনার কোন 30টা ওনার কোন 30টা ওনার কোন 40টা করিনি, তাহলে আপনারা তিনজনই আনঅ্যাসার্টেইন গুডস এর জন্য কন্ট্রাক্ট করেছেন। মানে আনঅ্যাসার্টেইন গুডস এর জন্য রুল কোনটা? রুল 5 অনলি, কারণ রুল 1 to 4 আর অনলি ফর স্পেসিফিক গুডস। তাহলে আনঅ্যাসার্টেইন গুডস এর রুল 5 কি বলে? অ্যাসার্টেইন না হওয়া পর্যন্ত প্রপার্টি পাস হবে না। তাহলে অ্যাসার্টেইন কিভাবে হবে? অ্যাপ্রোপ্রিয়েটেড হতে হবে আনকন্ডিশনালি। অ্যাপ্রোপ্রিয়েটেড কিভাবে হবে? আপনি যতক্ষণ না মার্ক করছেন। এখন আপনি মার্ক করলেন না, আমি কি করলাম? আমি ওনার 40টা দিয়ে দিয়েছি, আপনার 30টাও দিয়ে দিয়েছি, আমার কাছে আছে আর 30টা, সেই 30টার মালিক তো উনি, তাহলে কি আমার আলাদাভাবে মার্ক করার দরকার আছে? সো উনি এখন যখনই আপনাদের 70টা 40 আর 30টা আমি ডেলিভারি দিয়ে দিলাম, সাথে সাথে ওনার কাছে প্রপার্টি পাস হয়ে গেল বিকজ only 30 left and the only buyer is she. বায়ারকে জানানো দরকার নাই। সো রুল 5.3 বলছে যখন আপনি পার্ট অফ এ বাল্কের জন্য কন্ট্রাক্ট করবেন এবং বাল্কটা রিডিউস হয়ে যাচ্ছে কারণ বাকিদেরকে ডেলিভারি দেয়া শেষ আর একজন বায়ারই লেফট, যতটুকু আছে পুরাটাই তার, তখন এই বাকি গুডস গুলো অ্যাপ্রোপ্রিয়েটেড ধরে নেওয়া হবে, ওনার জন্য অ্যাপ্রোপ্রিয়েটেড হয়ে গেছে এবং প্রপার্টি পাস হয়ে গেছে ওনার কাছে। ওনাকে ডেলিভারি দেই আর না দেই প্রপার্টি পাস হয়ে গেছে, কারণ আমার কাছে ওইটুকুই আছে আর পুরোটার মালিক উনি। একটা ওয়ে ছিল আমি আগেই আইডেন্টিফাই করে ফেললাম বায়ার এ, বায়ার বি, বায়ার সি। আইডেন্টিফাই করা মাত্রই তিনজনের কাছেই প্রপার্টি পাস হয়ে গেল, ডেলিভারি দেই আর না দেই। মানে স্যার এখন আমরা মানে রুল 5 টা ডিসকাস করব, পরে যখন মানে অন্যগুলো সলভ হয়ে যাবে তখন আমরা 5.3 ও ডিসকাস করব। না, আপনি চুজ করবেন সিচুয়েশনটা কি। যদি সিচুয়েশনটা হয় যে শুরুতেই সে আইডেন্টিফাই করে দিচ্ছে, লেবেল করে দিচ্ছে বা তার এমপ্লয়িকে বলে দিচ্ছে যে এইটুকু বায়ারের জন্য এইটুকু বায়ার বির জন্য, তাহলে আপনি জেনারেলি রুল 5 বলবেন, যেটা রুল 5.1 অ্যাকচুয়ালি। তো রুল 5 বলবেন যে সে যখনই বলে দিচ্ছে, লেবেল করে দিচ্ছে, সাথে সাথেই অ্যাসার্টেইন হয়ে গেল, আর অ্যাসার্টেইন হওয়া মানেই আনকন্ডিশনালি অ্যাপ্রোপ্রিয়েটেড উইথ অ্যাসেন্ট, সো প্রপার্টি পাসড। আর যদি দেখেন যে সবাইকে ডেলিভারি দিয়ে 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 একটু থাকলো, সেইটুকুর মালিক একজন বায়ার, তখন আপনি 5.3 স্পেসিফিক্যালি ডিসকাস করবেন, 5 জেনারেলি বলাই দরকার নেই। সো আমরা আসছি, প্রশ্নেই আসবে। নাও এইটার সাথেই কানেক্টেড হচ্ছে রুল মানে সেকশন 20A। সেকশন 20A হচ্ছে আনডিভাইডেড শেয়ারস বা আনআইডেন্টিফাইড পার্ট অফ আ বাল্ক। সো বাল্কটা হয়তো আইডেন্টিফাইড যে কতটুকু অংশের মধ্যে কার, মানে আমার 3টা গোডাউন, 3টা গোডাউনের মধ্যে 3টা বাল্ক আছে আর একটা গোডাউন থেকে আমি আপনাদের তিনজনকে ডেলিভারি দেব, তাহলে কোন গোডাউন আমি যদি বলে দেই গোডাউন এ, তাহলে কি বাল্কটা আইডেন্টিফাইড না? বিকজ I have 3 bulks but I have identified from which bulk I will deliver all of you. So আমি বাল্কটা আইডেন্টিফাই করে দিলাম কিন্তু কতটুকু সেটা আইডেন্টিফাই করি। So bulk is identified
বাট কাকে কতটুকু দেব সেটা এখন আইডেন্টিফাইড না। একটু আগে যে সিচুয়েশনে দেখছিলাম এই যে পুরোটা আইডেন্টিফাইড, দুই জায়গায় সো এই 100 এই কোন 100 সেটা তো আমি জানি, এই বাল্বটা তো আইডেন্টিফাইড, বাট কাকে কতটুকু দেব সেটা আইডেন্টিফাইড এখনো হয়নি। তখন সেকশন 20A আসছে কি, কখন অ্যাপ্লিকেবল, part of a bulb which is identified and paid the price for some or all. So section 20A applicable hote hole payment must be done in advance. So আমরা rule 5.3 versus section 20A যদি করতে চাই, কখন রুল 5.3 আমরা অ্যাপ্লাই করব আর কখন সেকশন 20A অ্যাপ্লাই করব, এটা আমাদেরকে একটু বুঝতে হবে। We have already discussed section 5 rule 5.3. Rule 5.3 কখন applicable সেটা আমরা দেখেছি। Section 20A applicable when part of a bulb which is identified. So কোন পার্টটা কার জন্য সেটা আপনি আইডেন্টিফাই করলেন and paid the price for some or all, at least partially অথবা full payment আপনি করে ফেলেছেন। So এইটা কি এডিশনাল জিনিস না, এইটা তো আগেও ছিল, রুল 5.3 তেও ছিল যে আপনাকে আইডেন্টিফাই করতে হবে কার কতটুকু, না করলে তো আর আনসার্টেইন গুডস অ্যাসার্টেইন হলো না, আর অ্যাসার্টেইন না হলে তো প্রপার্টি পাস হবে না। সো এটা তো করতেই হবে, আইডেন্টিফাই তো করতেই হবে যে কাকে কতটুকু দিচ্ছেন, নয়তো তো প্রপার্টি পাস হবে না। বাট এইটা কি ছিল, পেমেন্ট করতে হবে, পেমেন্ট যে করতেই হবে, একটু আগের যে রুলটা দেখলাম 5.3 সেটাতে কি এরকম কোনো কথা ছিল, এরকম কোনো কথা ছিল না। সো রুল 5.3 আর সেকশন 20 এর মধ্যে পার্থক্যটাই হচ্ছে if you want to apply section 20A then you have to, the buyer has to pay at least partially for the goods. যদি সে পেমেন্ট না করে, হয়তো বলছে যে আমি ডেলিভারি পেলেই পেমেন্ট করব, 1 টাকাও আমি আগে দিব না, তাহলে আপনি সেকশন 20 অ্যাপ্লাই করতে পারবেন না। ঠিক আছে, তো এটা মাথায় রাখতে হবে সেকশন 20A কখন আমরা অ্যাপ্লাই করব। Uncertain goods এর জন্য অ্যাপ্লাই করব, that's for sure, but the buyer has to pay for the goods at least partially. যদি সে পেমেন্ট করে at least partially or full এবং আইডেন্টিফাই আপনি করে ফেলেন, তাহলে প্রপার্টি বায়ারের কাছে পাস হয়ে যাবে এবং the buyer becomes owner in common. ঠিক আছে, now let's see a question for this area. और पेमेंट को भी पे करके भी चला जाता है, হ্যাঁ নিউমারেট করাবো, কোশ্চেন সলভ করে দেন। হ্যাঁ पेज থাকলে 20 চলে যাবে, যদি পেড করাতে পেজ থাকলে আমরা রুল 5 অ্যাপ্লাই না করে আমরা 20A অ্যাপ্লাই করব। ওকে, কোশ্চেনটা পড়ে একটু বিফোর ইউ রিড the question. Okay. This was last year's question. আমরা এক এক করে দেখি, ফার্স্টে নাম্বার 1 পড়েন এবং আমরা ওটার আগে প্ল্যানটা দেখি। সো রোমিও ম্যানুফ্যাকচারার্স কার্স, তো সে এয়ারটেল লিমিটেডের কাছ থেকে 500 টনস অফ স্টিল কেনার জন্য কন্ট্রাক্ট করল, which is part of the stock owned by Airtel. So তার অনেক আছে, তার মধ্যে থেকে 500 tons of steel he wanted to buy. So Airtel Limited এর warehouse এ কিন্তু অনেক স্টক, তার মধ্যে থেকে 500 tons of steel সে কিনতে চাইল। Before delivery, Airtel Limited becomes insolvent. দুইটার ইমপ্যাক্ট কি, মানে ইনসলভেন্ট হওয়ার ইমপ্যাক্ট কি, আর সে 500 টনস কিনলো যেটা পার্ট অফ দ্য স্টক ইন দ্য ওয়্যারহাউস, এটার ইমপ্যাক্ট কি, প্র্যাকটিক্যাল কনসিকোয়েন্স কি হতে পারে। সাম অফ ইউ হ্যাভ কোম্পানি ল অ্যাজ ওয়েল, সো কি বলেন তো কি
কি হতে পারে ব্যাপারটা? আগে বলেন যে আমি এখনো ডেলিভারি পাইনি, আমি বায়ার, আমি ডেলিভারি পাইনি, আপনি ইনসলভেন্ট হয়ে গেছেন, এটা ইমপ্যাক্ট কি? হ্যাঁ, subsidiary parent company কি করতে হবে? নাই তো parent company. Airtel Limited is the company, only company. So আপনি insolvent, who is the owner of your properties? If you are insolvent, liquidators. Yeah. You can say that trustees of liquidators or anything. So insolvent money, not bankrupt. Insolvent money, creditors are the owners of the properties owned by Airtel Limited. So creditors are the owners. তাহলে তার অ্যাসেট গুলো লিকুইডেটেড হয়ে কাদের কাছে যাবে? যারা তার কাছে টাকা পায়। Yeah. If Romeo cannot prove that he is one of the creditors, can he claim anything from Airtel? তাহলে প্র্যাকটিক্যাল কনসিকুয়েন্স আমরা কিভাবে লিংক করছি যে যদি রোমিও প্রুফ করতে না পারে যে সে টাকা পায় এয়ারটেলের কাছ থেকে, ততক্ষণ পর্যন্ত সে কিন্তু ক্লেম করতে পারছে না কিছু। আর যদি সে ক্লেম করতে চায় যে টাকা পায়, তাহলে তাকে কি প্রমাণ করতে হচ্ছে? দ্যাট প্রপার্টি ওনারশিপ passed to him, transferred to him. যেই কারণে আমরা বলছি যদি প্রুফ করতে পারি the property in 500 tons of steel transferred to Romeo, only then he can sue Airtel Limited, otherwise not. বুঝাচ্ছে? নয়তো কিন্তু এই কথাটা বলার দরকার ছিল না। এই কথাটা বলা মানেই হচ্ছে যে সে যদি ক্লেম করতে চায় যে আমার 500 tons of steel কই, সেটা বলার জন্য আগে তো তাকে এস্টাবলিশ করতে হবে he was the owner of 500 tons. কিভাবে এস্টাবলিশ করবে যে সে ওনার ছিল? আমি যদি এস্টাবলিশ করতে চাই I did not get the physical delivery of the steel, আমি তো একটা ডেলিভারি পাই নাই, did I pay? How do you know? এখানে কি বলা আছে পেমেন্টের কথা কিছু? Did Romeo pay for the steel? We don't know. So এখানে একটা ইস্যু থেকে গেল, যদি আমি পেমেন্ট না করি how can I claim the ownership? The only way is if I can establish property has passed. Property has passed from Airtel to Romeo. তাহলেই আমরা বলতে পারবো even if I don't pay, I own the goods. How? If property passed. Like, Tell me, yes, tell me the rules under section 18, পাঁচটা রুল আমরা দেখেছি, সেই রুলগুলোর কোনটাতে কি বলা হয়েছিল বা কোন কন্ডিশন ছিল you have to pay? There was no such condition that in order property to be passed to the buyer, there is a condition for payment. এরকম কোন কন্ডিশন ছিল না। So even if the buyer doesn't pay for the goods, property can still transfer to the buyer. Okay, আমরা দেখি। So আমরা যদি দেখি answer plan for 1, there was no intention, right? তারা কেউই বলে না যে কখন প্রপার্টি পাস হবে। So according to section 17 and 19, there was no such intention যে কখন প্রপার্টি পাস হবে। সেকশন 18 এর রুলস অফ পাসিং অফ প্রপার্টি সেটা আমরা অ্যাপ্লাই করব এখন। রুল কোনটা অ্যাপ্লাই করব? স্পেসিফিক গুডস এর জন্য নাকি আনসার্টেইন গুডস এর জন্য? আনসার্টেইন why? এইভাবে তাহলে আমরা করব। Yes, আনসার্টেইন why? কেন আনসার্টেইন? বলা নাই প্রোডাক্ট আছে কতটুকু আছে সেটা বলতে হয় না, বাল্ব নিচ্ছি। বাল্ব তো লেখা ছিল না। আমরা কেন আনসার্টেইন গুডস বলছি এটাকে? কোনটা নিবে সেটা দেখে দেওয়া নাকি তো প্রোডাক্ট। হ্যাঁ, কতটুকু? 500, that is for sure 500 tons, কিন্তু তার কাছে তো ওয়্যারহাউসে অনেক আছে, সেখান থেকে কোন 500 tons সেটা কি বলেছিল সে? বলে নাই। তাহলে কি আনসার্টেইন গুডস? আনসার্টেইন গুডস এর জন্য রুল 53 একটু আগে আমরা দেখেছি। রুল 53 বলছে part of a bulk, yes, reduced. Do we know whether it has been reduced or not?
is he the only buyer? Do we know? যে সে একমাত্র বায়ার কিনা, আরো তো বায়ার থাকতে পারে, তাহলে এটা কি অ্যাপ্লিকেবল? নো। এক নাম্বার হচ্ছে আপনি যদি 5(3) অ্যাপ্লাই করতে চান তাহলে আপনাকে বলতে হবে যে এই বাকি সব ডেলিভারি আপনার শেষ, শুধু একজন বায়ার লেফট এন্ড দ্যাট অ্যামাউন্ট ইজ ওনলি লেফট। এরকম কি ছিল আমাদের সিনারিও? এরকম তো ছিল না, শুধু তাকে নিয়ে কথা বলা হচ্ছে, অন্য বায়ারদের কথা আমরা জানি না। না ব্যাপার দিছে রুল 5(3) এর জন্য পেমেন্ট করতে হয় না, সেকশন 28 এর জন্য পেমেন্ট করতে হয়। সো রুল 5(3) বলছে যে আপনার কাছে এতগুলো আছে, আপনি আইডেন্টিফাই করেন নাই কিন্তু বাকিদেরকে ডেলিভারি দিয়ে দিয়েছেন, only 500 tons left for Romeo, এরকম কি সিচুয়েশন ছিল আমাদের? সো রুল 5(3) not applicable। আচ্ছা, রুল 5(1) আমি তারপরে এটার সাথে অ্যাড করে দিই। রুল 5(1) এ কি, সে কি কোন 500 রোমিওর জন্য সেটা কি আইডেন্টিফাই করেছিল? আমাদের কোশ্চেনে এমন কোনো কথা আছে যে কোন 500 টনস রোমিওর জন্য সেটা সে আইডেন্টিফাই করেছে, এমন কোনো কথা আছে? এই অংশটা 500 টনস এর জন্য সে কন্ট্রাক্ট করেছে, দ্যাটস ইট। সেটা যে তার জন্য আইডেন্টিফাই করা হয়েছে এমন কোনো কথা বলা নাই। সো তাহলে আমরা 5(1) যদি অ্যাপ্লাই করতে চাই, আইডেন্টিফাই না করলে কি আমরা আনসার্টেন গুডস অ্যাসার্টেন হবে? আইডেন্টিফাই না করা পর্যন্ত আনসার্টেন গুডস অ্যাসার্টেন হচ্ছে না, আর অ্যাসার্টেন না হলে আনসার্টেন